কোথাও বেড়াতে গেলে শঙ্কর চৌধুরী সাধারণত মানুষের ভিড় এবং কোলাহলকে শহরের গা ঘেঁষা আশেপাশে কোনো ছোট হোটেলে গিয়ে থাকে, যাতে কেউ তাকে কোনোভাবে বিরক্ত করতে না পারে। তাই এবারেও আমরা এই পাহাড়ের দিকে সপ্তাহখানেকের জন্য বেড়াতে এসেছি। এখানে একটি স্বপ্না হোটেলে এর আগেও দু একবার আমরা এসেছি এখানে। তাই হোটেলের মালিক ব্রিজমোহন বাবু আমাদের, বিশেষ করে শঙ্করের পরিচয়টা জানেন। আমরা এখানে বেড়াতে এসেছি 3 দিন হয়ে গেল। সত্যি দেখতে দেখতে ছুটির 3টে দিন কেটে গেল, বিশ্বাসই হয় না। আসলে হয়েছে কি, জায়গাটা আমাদের খুবই ভালো লাগে। কারণ একদিকে যেমন দ্রুত গড়ে উঠেছে বাড়ি ঘর রাস্তা পার্ক, আবার অন্যদিকে খোলা মাঠ, তারপর একটা ছোট নদী, নদীর ওপারে শালের অগভীর বন, আর সেই বনের মাথা টপকে কালো মেঘের পিঠের মতো একটা নাম গোত্রহীন ছোট পাহাড়ের চূড়ো উকি দিচ্ছে। কি সুন্দর মনোরম দৃশ্য, ইচ্ছেই করে না এখান থেকে যেতে। আমরা রোজই সকালবেলা হাঁটতে বের হই। আজ সকালে ব্রেকফাস্ট সেরে দুজনে একটু হাঁটতে বেরিয়েছিলাম। এদিক ওদিক ঘুরে হোটেলে ফিরতে সেদিন বেশ দেরি হয়ে গেল। হোটেলের সিঁড়ির কাছে পৌঁছে কিন্তু থমকে দাঁড়াতে হলো, কারণ আমাদের দুজনকে দেখতে পেয়ে হোটেলের মালিক ব্রিজমোহন বাবু দ্রুত পায়ে এগিয়ে এলেন। আমি কিন্তু লক্ষ্য করলাম একটা গভীর কালো ছায়ায় তার সদা প্রফুল্ল মুখখানা ম্লান হয়ে গেছে। দেখলাম ব্রিজমোহন বাবু একা নন, তার সঙ্গে রয়েছেন একজন পুলিশ অফিসার। কি ব্যাপার ব্রিজমোহন বাবু, কি হয়েছে? শঙ্কর শুধোয়। শঙ্করের কথার জবাব না দিয়ে ব্রিজমোহনবাবু পুলিশ অফিসারের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিলেন। পুলিশ অফিসারের নাম শিবনারায়ণ যাদব। শিবনারায়ণ শঙ্করের পরিচয় শুনে উৎফুল্ল হয়ে বললেন, মিস্টার চৌধুরী, শঙ্কর চৌধুরী, আপনি তো কলকাতার নামকরা বেসরকারি গোয়েন্দা, তাই না? আমাদের কি সৌভাগ্য বলুন তো, আপনি এই শহরে, তাও আবার এই স্বপ্না হোটেলেই আছেন। বলছিলাম, আজ এই হোটেলে একটা খুন হয়েছে, তাই আপনার সাহায্য। শঙ্করের একখানা হাত খপ করে চেপে ধরলেন ব্রিজমোহনবাবু। হ্যাঁ শঙ্করবাবু, পুলিশকে আপনি যতটুকুই সাহায্য করুন, আমাকে কিন্তু এই বিড়ম্বনার হাত থেকে আপনাকে বাঁচাতেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখি কি করা যায়। কিন্তু তার আগে বলুন তো, এখানে কে খুন হয়েছে? আমার নাইট ক্লার্ক, তাকে তার ঘরে কে বা কারা খুন করে রেখে গেছে। ঘরের দরজা খোলা দেখে হোটেলের এক ঝিয়ের প্রথমে সন্দেহ হয়, কারণ এর আগে মিলনকে কোনোদিনও তার নিজের ঘরের দরজা খুলে রাখতে কেউ দেখেনি। তাই দরজা খোলা আছে দেখে ঝির কেমন যেন কৌতূহল হয়। ঘরে ঢুকে সে দেখে মিলন তার বিছানার উপর মরে পড়ে আছে। শঙ্কর কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, তারপর আমার দিকে ফিরে শুকনো হেসে বললে, জানিস তো, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। পরক্ষণে সে জিজ্ঞেস করে, কতক্ষণ আগে হত্যাকাণ্ডটা ধরা পড়েছে? হাতের ঘড়ি দেখে পুলিশ অফিসার গম্ভীর গলায় জবাব দেন, তা প্রায় 1.5 ঘন্টা হলো। 9:30টার সময় মৃতদেহ আবিষ্কৃত হয়েছে। চলুন অকুস্থলটা একবার দেখা যাক। আচ্ছা ব্রিজমোহনবাবু, আপনার নাইট ক্লার্ক এই মিলন সম্পর্কে আপনি কি জানেন? মানে আপনার এই হোটেলে এসে কতদিন ধরে চাকরি করছিল? তা বছর 4 হবে। হঠাৎ একদিন এসে আমাকে বলল, একটা চাকরি দেবেন, মাইনে যা দেবেন আমি তাতেই রাজি। ইদানিং বাঙালি বাবুরা অনেকে এইদিকে বেড়াতে আসছেন, তাই ভাবলাম হোটেলে যদি একজন বাঙালি কর্মচারী রাখি তাতে আমাদের ব্যবসার সুবিধে হবে। তাই মিলনকে আমি চাকরি দিলাম। খুব শান্ত প্রকৃতির মানুষ ছিল, কথা বলতো কম, কাজের মধ্যেই নিজেকে ব্যস্ত রাখত।
সে তার নিজের সম্বন্ধে কোনোদিনও আমাকে কিছু বলেনি। মাত্র কদিন আগে হঠাৎ সে চাকরিতে ইস্তিফা দিতে চেয়েছিল। কারণটা জানি না মিস্টার চৌধুরী, তবে আমি লক্ষ্য করেছিলাম মানুষ খুব ভয় পেলে যেমন আচার আচরণ করে, ঠিক তেমনই হয়ে গেছিল মিলনের হালচাল। ফ্যাকাশে মুখ, চঞ্চল চোখের দৃষ্টি। আমি ওকে বলেছিলাম, কেন মিলনবাবু, আপনি চাকরি ছাড়তে চাইছেন কেন? আমি যা দিই তাতে কি আপনার পোষাচ্ছে না? সে জানালো, না তা নয়। আমি বললাম, তাহলে চাকরি ছাড়বেন কেন? কিন্তু সে আর কিছু বলল না। তারপর থেকে মিস্টার চৌধুরী আমি গোপনে মিলনের উপর একটু দৃষ্টি রাখতে শুরু করি। আমি অস্বীকার করছি না, তার হাবভাব দেখে আমার কৌতূহল চরমে পৌঁছেছিল। মিলন হঠাৎ এমন হয়ে গেল কেন? কিসের ভয় তার? লক্ষ্য করতাম যেন কিছু একটা শোনবার জন্যে সবসময় সে কান খাড়া করে আছে। কি শুনতে চাইতো সে? তাকে আপনি জিজ্ঞেস করেছিলেন? জিজ্ঞাসা করার সুযোগ আমি পাইনি। একদিন অল্পক্ষণের জন্যে মিলনের কাছে দাঁড়িয়েছিলাম, আর ঠিক সেই সময় সে আচমকা আমার একখানা হাত চেপে ধরে বলল, কোথাও কি কেউ পা ঘষে চলে বেড়াচ্ছে ব্রিজমোহন বাবু? আমি বলেছিলাম, কই না তো। মিলনের সারা মুখটা তখন দেখেছিলাম ঘামে ভিজে গেছে, অথচ সময়টা শীতকাল। তারপর থেকে তার অবস্থার বিশেষ হেরফের হতে দেখিনি। শেষ পর্যন্ত 2 সপ্তাহ আগে নোটিশ দিয়েছিল সে আগামী পরশুদিন এই চাকরি ছেড়ে দিয়ে চলে যেত, আর আজই কিনা এই কাণ্ড। গলা টিপে হত্যা করা হয়েছে মিস্টার চৌধুরী। মিলনের বয়স কত হয়েছিল? 30-32-এর মধ্যে। জোয়ান আদমি। আগেই বলেছি, কথা বলতো কম, তবুও নিজের সম্পর্কে মাঝে মাঝে যা বলতো তা থেকে আমি বুঝতে পেরেছিলাম কোনো কিছুতে হঠাৎ ভয় পাওয়ার ছেলে ও নয়। আগে সে নাকি সেনাবাহিনীতে ছিল। কথা বলতে বলতে আমরা মিলনের ঘরের সামনে এসে পড়লাম। সেখানে পুলিশ পাহারায় দাঁড়িয়ে আছে। ঘরের মাঝখানে খাট বিছানা, তার উপরে মিলনের মৃতদেহটা পড়ে আছে। হাত দুটো ছড়িয়ে রয়েছে দুদিকে, ফাঁক হয়ে আছে ঠোঁট জোড়া, মুখ পুরো নীল হয়ে আছে। শঙ্কর মৃতদেহটার দিকে এগিয়ে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে শুরু করলো। ঘরের চারদিকে তাকালাম। ডেস্কের ড্রয়ার শূন্য গর্ভ, একটা চেয়ারের গদি ছেঁড়া, বিছানাটাও অক্ষত নেই। জায়গায় জায়গায় তুলো বা নারকেলের ছোবড়া বেরিয়ে রয়েছে। নানান কাগজ আর টুকিটাকি জিনিস ঘরের মেঝায় ছড়ানো। আসবাবপত্রের দিকে তাকিয়ে মনে হয় কোনো ব্যক্তি, সম্ভবত হত্যাকারী, ঘরের মধ্যে কিছু খুঁজছিল। তার জন্যই হয়তো ঘরের এই অবস্থা। ব্রিজমোহনবাবু বললেন, আজ ভোর 4টের সময় মিলনের ডিউটি শেষ হয়। স্বভাবতই সে খুব ক্লান্ত ছিল। ডিউটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সে সিধে চলে আসে তার ঘরে। মিলনের দেহের এক জায়গা থেকে কি একটা জিনিস পেল শঙ্কর। জিনিসটা তুলে নিয়ে সেটি জামার পকেটে রেখে দিল। একটু পর আবার বিছানার কাছে মেঝের ওপর থেকে শঙ্কর কি যেন একটা জিনিস তুলে নেয়। লক্ষ্য করে দেখি একটা খামটা সে পকেটে পুরল। ইন্সপেক্টর যাদব আর কৌতূহল চেপে রাখতে পারলেন না। তিনি সাগ্রহে শুধলেন, ওগুলো কি মিস্টার চৌধুরী? খামের ভেতরে কি রাখছেন? জিনিসগুলোর সঠিক পরিচয় আমি এখনো পাইনি মিস্টার যাদব। বেশ বেশ। ঘরের মেঝের ওপরে ছড়িয়ে পড়ে থাকা জিনিসপত্রের ভেতর থেকে শঙ্কর আর একখানা খাম তুলে নিল। খামটা হলুদ রঙের। চকিতে এক নজরে দেখে নিল খামের ভেতরটা। ইন্সপেক্টর যাদব বললেন, আমার ধারণা কোনো শক্তিশালী ব্যক্তি মিলনকে গলা টিপে হত্যা করেছে। আপনার কি ধারণা? ইন্সপেক্টর যাদব, মৃতদেহের হাতের তালুটাকে
একবার দেখুন তো। ইন্সপেক্টর যাদব শঙ্করের নির্দেশ পালন করলেন তৎক্ষণাৎ। কিছুটা বিস্ময়ে জড়ানো কণ্ঠে বললেন, গন্ধটা তো খারাপ নয়। হাতে তেলের মতো কিছু একটা লেগে আছে দেখছি। গন্ধটা কি ওই বস্তুটার? আচ্ছা ব্রিজমোহনবাবু, বলুন মিস্টার চৌধুরী। এই স্বপ্না হোটেলে আপনার নতুন ক্লায়েন্ট কতজন এসেছে 3-15 ভিতরে? আপনারা দুজন, মেজর খোসলা, আর এই 2 দিন আগে এসেছেন হরিবাবু, মানে হরি পট্টনায়ক। দুপুরের খাবার সময় আপনি তাদের সকলকেই দেখতে পাবেন। এই সময়ে হোটেলের সামনে এসে দাঁড়ালো একটা গাড়ি। মিলনের মৃতদেহ পুলিশ মর্গে নিয়ে গেল, পোস্টমর্টেম হবে। আর ব্রিজমোহনকে বলে গেল ঘরটা তালা দিয়ে রাখতে। পুলিশের হুকুম ছাড়া ঘর খোলা নিষেধ। তাছাড়াও সবাইকে জানিয়ে গেল পুলিশের অনুমতি ছাড়া কারও হোটেল ত্যাগ করা চলবে না। শঙ্কর ব্রিজমোহন বাবুকে আমাদের ঘরে ডাকলেন। একটু পর ব্রিজমোহন বাবু ঘরে প্রবেশ করলেন। ঘরে ঢুকেই ব্রিজমোহন বাবু প্রায় কাতর গলায় বললেন, যত তাড়াতাড়ি পারেন এই ব্যাপারটা একটা হেস্তনেস্ত করে দিন মিস্টার চৌধুরী। যা করণীয় করবেন এখানকার পুলিশ। আমি আমার সাধ্যমতো সাহায্য করব তাদের। যাই হোক, মিলন সম্পর্কে কিছু জানতে চাই আমি। আপনি তার সম্বন্ধে যতটুকু জানেন বলুন। কি ভুলি না করেছি। মিলন সম্পর্কে গোড়াতে আমি খুব বেশি কৌতূহল দেখাইনি। সবটা ভাষা ভাষা পরিচয়। জোয়ান বেকার ছেলে, বাঙালি, অতএব ধরেই নিয়েছিলাম বাংলাদেশ থেকেই এসেছে। আমি মিলনকে কোনোদিনও তার ঘরবাড়ির কথা জিজ্ঞেস করিনি। সে কি তাহলে নিজে থেকেই আপনাকে বলেছিল যে সে মিলিটারিতে কিছুদিন চাকরি করেছে? হ্যাঁ, গল্প করতে করতে একদিন বলেছিল। নিজের পরিচয় দেওয়ার জন্যে বা তার চাকরিতে সাহায্যের জন্যে সে কি কোনো রকম কাগজপত্র এনেছিল? না। আচ্ছা, মিলনের নামে কি চিঠিপত্র আসতো? হ্যাঁ, চিঠিপত্র আসতো বই কি, তবে সংখ্যায় খুব কম। আপনার গেস্টদের সঙ্গে মিলনের ব্যবহার ছিল কেমন? মানে আপনি নিশ্চয়ই তা লক্ষ্য করেছেন। সেটা তো আমাকে দেখতেই হয় মিস্টার চৌধুরী। খদ্দের অখুশি হলে আমার বিজনেসের ক্ষতি হবে যে। না না, সেদিক থেকে মিলনের বিরুদ্ধে আমার কোনো নালিশ নেই। খদ্দের সঙ্গে তার ব্যবহার ছিল অত্যন্ত ভদ্র, কারো কারোর সঙ্গে বন্ধুত্বর মতো। এখন তেমন কোনো খদ্দের আপনার হোটেলে আছেন যার সঙ্গে মিলনের সম্পর্ক বন্ধুর মতো গড়ে উঠেছিল? না, তবে ভানুমতী দেবীর সঙ্গে মিলনের প্রাণ খুলে গল্পগুজব হাসি ঠাট্টা করাটা অনেকেই লক্ষ্য করে মজা পেতেন। ইদানিং ওদের মধ্যে ঠাকুরমা নাতির সম্পর্কও গড়ে উঠেছিল। কে এই ভানুমতী দেবী? একজন বৃদ্ধা মহিলা, 3 তলার একটি ঘর ভাড়া নিয়ে আছেন। তিনিও বাঙালি। এখানকার জল হাওয়াটা তার স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী মনে হয়েছে, তাই মাস 6 হলো তিনি আছেন এখানে। মাঝে মাঝে তার এক ভাইপো এসে দেখা সাক্ষাৎ করে যায়। উনি ঘোরাফেরা করলে বিচিত্র একটা শব্দ ওঠে। পা ফেলার সঙ্গে সঙ্গে প্রথমে থপ করে একটা শব্দ, তারপর সে পাটাকে টেনে নেওয়ার পরেই অন্য পায়ের শব্দ উঠে থপ। পায়ে কোনো ডিফেক্ট আছে মনে হয়। তিনি সবসময় মোজা ও কেটস পরে থাকেন। অবশ্য একটুক্ষণ চলাফেরার পরেই এ শব্দ আর থাকে না। মেজর খোসলার সঙ্গে মিলন কি খুব মেলামেশা করত? একটু সময় নিয়ে উত্তর দিলেন ব্রিজমোহন। আমি তো আগেই বলেছি, মিলন সেনা বিভাগে কাজ করেছিল কিছুদিন। কাজেই সেনা বিভাগের লোককে দেখে সে হয়তো খুব খুশি হয়েছিল। দুজনকে মাঝে মাঝে আমি যুদ্ধের গল্প করতেও শুনেছি। আর একটু বেশি মেলামেশা ছিল হরিবাবুর সঙ্গে। কে এই হরিবাবু? তা জানি না, পরিচয়ে ব্যবসায়ী। শঙ্কর এবার নিচু গলায় বলল, আর একটা কথা ব্রিজমোহন বাবু, মিস্টার যাদবের নির্দেশে
আপনি মিলনের ঘরের দরজায় যে তালাটি ঝুলিয়েছেন সেটা চাবি কিছুক্ষণের জন্যে আমাকে দিতে হবে। দেখুন, পুলিশের ব্যাপার, তাদের নির্দেশ অমান্য করলে কোনো অসুবিধা হবে না তো? না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। মিস্টার যাদব ঘরটা সিল করে যান, হয়তো পরে করার সম্ভাবনা আছে, কিন্তু তার আগেই আমরা মিলনের ঘরে ঢুকব। আপনিও তো চান যে মিলনের হত্যাকারী তাড়াতাড়ি ধরা পড়ুক, তাই না? ব্রিজমোহনবাবু চাবিটা শঙ্করের হাতে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। শঙ্কর নিজের পকেট থেকে খাম বের করল, যেটা সে মিলনের ঘরের মেঝে পেয়েছিল। খামের ভিতর থেকে কয়েক টুকরো কাগজ বেরোল, হিন্দি আর ইংরেজি খবরের কাগজের কর্তৃত সব অংশ। হিন্দিতে ছাপা সংবাদগুলোর বাংলা করলে দাঁড়ায়, ধৃত আসামিদের পলায়ন। মুর্শিদাবাদ শহরে এক ফ্ল্যাট বাড়িতে চোর কার্যে রত অবস্থায় 2 ব্যক্তি ধরা পড়ে, কিন্তু পরে পুলিশের হেফাজত থেকে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। আরেকটি সংবাদ, এটা ইংরেজিতে ছাপা, দুঃসাহসিক চুরি। মালদহ জেলার ইংরেজ বাজারে প্রখ্যাত স্বর্ণশিল্পী ও মণিরত্ন ব্যবসায়ী মদনলাল পোদ্দারের বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা মূল্যের গহনাপত্র চুরি হয়ে গেছে। চোরাই মালের সামান্য কিছু অংশ বাড়ির নিকটবর্তী মাঠের ধারে পড়ে থাকতে দেখা যায়। পুলিশ এ সম্পর্কে তদন্ত করছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। খবরের মাথায় তারিখের ওপরে আমার নজর পড়ল। হিসেব করে দেখলাম মোটামুটি 4 বছর আগেকার ঘটনা। শঙ্করের মন্তব্য কানে এলো। অপরাধমূলক কাজের খবর সংগ্রহ করার ঝোঁক ছিল মিলনের। খবরের কাগজের আর একটা কর্তৃত অংশ বাংলা ভাষায় ছাপা একটা বিজ্ঞাপন। বিজ্ঞাপনটি হলো, এক সময়ে সামরিক বিভাগে চাকরি করত অতীন দাস এবং সুরজিৎ ঘোষ। বর্তমানে তারা কোথায় কিভাবে আছে কারো জানা থাকলে লালবাজারের সঙ্গে যোগাযোগ করতে তাকে অনুরোধ জানানো হচ্ছে। সুরজিৎ ঘোষের শরীরের একটা বিশেষত্ব হলো 2 পায়ের বুড়ো আঙ্গুল দুটি পাশের আঙ্গুল দুটোর সঙ্গে জোড়া। সংবাদপত্রের টুকরোগুলো অতপর খামের ভেতরে ভরে ফেলল শঙ্কর। তারপর চোখ বুজে চেয়ারে বসে রইল কিছুক্ষণ। খানিক বাদে সে চোখ মেলে তাকালো আমার দিকে, বলল, কিরে, কিছু বোঝা গেল? বললাম, কোনো বড় শহর বা পরিচিত জায়গা ছেড়ে মিলন এমনই একটা জায়গায় থাকা বেশি পছন্দ করেছিল। এর মানে আগেকার সব সঙ্গী সাথীদের চিরদিনের জন্য বর্জন করে মিলন এসেছিল এখানে, তাই তো? আমার অন্তত তাই ধারণা। বিশেষ কোনো কিছুর সন্ধানে হত্যাকারী এ ঘরে তল্লাশি চালিয়েছে, সেটা তো বোঝাই যায়। অতএব মিলনকে হত্যার মোটিভ হওয়া উচিত চুরি। মাথা নাড়তে নাড়তে শঙ্কর বলল, মনে হয় আগন্তুককে মিলন নিজের হাতে ঘরের দরজা খুলে দিয়েছিল। মিলনের হাতের ঘড়ি হাতেই বাঁধা ছিল। চোরে তাহলে ঘড়ি নিয়ে যায়নি কেন? চোর যদি চুরি করতে আসে তাহলে হাতের ঘড়িটা নিয়ে যায়নি কেন? এটা দেখে মনে হয় চুরিটাই একমাত্র মোটিভ নয়। হত্যাকারী এমন এক ব্যক্তি যাকে মিলনের অবিশ্বাস করার কোনো কারণ ছিল না, বুঝলে? তাই হয়তো তাকে ঘরের দরজা খুলে দিতে ইতস্তত করেন। আগন্তুক আজ ভোর 4টে থেকে 5টার মধ্যে এসে ঘরের দরজায় নক করে। মিলন তাকে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। সময় বুঝে আগন্তুক মিলনকে হত্যা করে, তারপর ঘরের ভেতরে তল্লাশি চালায়। এত দ্রুত হাতে করে যে সব জিনিসপত্র এলোমেলো হয়ে যায়, এবং যাওয়ার সময় ঘরের মধ্যে ছড়িয়ে পড়া জিনিসগুলোকে আবার তাদের নিজের জায়গায় যে গুছিয়ে রেখে যাবে সেটাও তার পক্ষে সম্ভব হয়নি, কারণ তখন রাত শেষ হয়ে এসেছিল। কারণ না কারণ নজরে পড়ে যাওয়া অসম্ভব নয়, তাই তাড়াহুড়ো করে তাকে পালিয়ে যেতে হয়েছিল। মিলনের দেহ থেকে একটা জিনিস তখন তুমি তুলে নিয়েছিলে, সেটা কি? ফ্রেশ ক্রিম, ট্যালকম পাউডারে মেশানো। বাদ দাও, এখন লাঞ্চের সময় হয়েছে, চলো ডাইনিং রুমের দিকে যাওয়া যাক।
ডাইনিং রুমে আমাদের সঙ্গে প্রথমেই দেখা হলো ভানুমতী দেবী। বয়স্কা মহিলা, কাঁচা পাকা চুল মাথায়, পরনে সাদা থান ও জামা এবং সাদা মোজা ও কেটস দুপায়ে। তার মনটাও যে কত সাদা তার সঙ্গে কথাবার্তা বলার সময় অনুমান করা গেল। কথা তিনি কম বললেন, মিলনের জন্যে অশ্রুপাত করলেন বেশি। ভানুমতী দেবীর কাছ থেকে এমন কোনো মূল্যবান তথ্য পাওয়া গেল না যা মিলনের হত্যা সম্পর্কে কোনো আলোকপাত করতে আমাদের সাহায্য করে। তারপর সাক্ষাৎকার ঘটল মেজর খোসলার সঙ্গে। বলিষ্ঠ দীর্ঘদেহী সৈনিক পুরুষ, কিন্তু আশ্চর্য, মিলনের কথা বলতে গিয়ে তার কণ্ঠস্বর আর্দ্র হয়ে উঠল। তিনি বললেন, যুদ্ধক্ষেত্রে আমার ছেলেদের হতাহত হতে দেখেছি মিস্টার চৌধুরী, কিন্তু তাতে আমি এতটা শক পাইনি। মিলনের এই মৃত্যু আমার কাছে অত্যন্ত নিষ্ঠুর আর শোকাবহ মনে হচ্ছে। তার কাছেই শুনেছি একসময়ে সে সেনা বিভাগে ছিল। আমার অত্যন্ত ভালো লেগেছিল ওকে। মেজর খোসলার সঙ্গে আলোচনা করেও নতুন কোনো সূত্র পাওয়া গেল না। হরি পটনায়ককে মনে হলো একটু উগ্র প্রকৃতির। তিনি তো আমলি দিতে চান না। বললেন, মন মেজাজ ভালো নেই মশাই, যা তা প্রশ্ন করে বিরক্ত করবেন না আমাকে। মন মেজাজ ভালো না থাকার কারণ? হরি পটনায়ক আরও বেশি বিরক্ত হয়ে উত্তর দেন, শহরের হইচই এড়িয়ে 2-10 দিন নিরিবিলিতে কাটিয়ে যেতে চেয়েছিলাম। আমার এক বন্ধু স্বপ্না হোটেলের কথা বলেছিলেন। তা কি চমৎকার পরিস্থিতিরই না সম্মুখীন হলাম। এখানকার নাইট ক্লার্ককে হত্যা সম্পর্কে যদি আমাকে সন্দেহ করে থাকেন তো নিন নিন, হাত দুটো বাড়িয়ে দিচ্ছি, হাত করা পরিয়ে দিন, নিন। বলা বাহুল্য, এ ভদ্রলোকের কাছ থেকেও বেশি কিছু যে আশা করার নেই, শঙ্করের মতো আমিও সেটা বুঝতে পারি। দুপুরের আহারাদি সমাপন করে আমরা এক সময়ে সঙ্গোপনে তালা খুলে মিলনের ঘরে গিয়ে ঢুকলাম। নিস্তব্ধ হোটেল, কেউ নেই কোথাও। আমি নিচু গলায় বললাম, এখানে আর নতুন করে কি দেখার আছে শঙ্কর? হত্যাকারী যা খুঁজতে এসেছিল তা পেয়েছি কি পাইনি সেটাই দেখতে এসেছি। সেটা লুকিয়ে রাখতে মিলন অনেক দিন সময় পেয়েছিল, আর সেই লুকিয়ে রাখা জিনিসটিকে আবার আবিষ্কার করতে হত্যাকারী মাত্র ঘন্টা খানেক সময় পেয়েছিল। এত তাড়াতাড়ি হয়তো তার পক্ষে সে জিনিস গোপন স্থান থেকে খুঁজে বার করা সম্ভব হয়নি। তাই আমরা এখন দেখব সেই জিনিসটা খুঁজে পাই কিনা। ঘরের একপাশে স্থির হয়ে দাঁড়ালো শঙ্কর। তার দৃষ্টি ঘুরে বেড়াতে লাগলো ঘরের প্রত্যেকটি কোণায়। ঘরের প্রতিটি আসবাবপত্র ছুঁয়ে ছুঁয়ে অতঃপর সে ঘরের মেঝে নানা স্থানে আঘাত করে পরীক্ষা করতে লাগলো কোনো ফাঁপা শব্দ শোনা যায় কিনা। কিন্তু নিষ্ফল প্রয়াস। শঙ্কর সোজা হয়ে দাঁড়ায়। তারপরেই দেখি সে মিলনের ঘরের দরজা জানালাগুলো নিয়ে পড়েছে। ঘুষি মারছে কাঠের ফ্রেমের গায়ে, অবশেষে ঘরের দেওয়ালে দেওয়ালে, কিন্তু সর্বত্রই ভরাট আওয়াজ। এবার শঙ্করের লক্ষ্য মিলনের পালঙ্কটি। সে বলল, এবার তুই আমাকে একটু সাহায্য কর। খাটের একটা পায়া শূন্যে তুলে ধরতে হবে। নে, হাত লাগাতো। বেশ মজবুত আর ভারী পালঙ্কটি, কিন্তু শঙ্করের কাণ্ড কারখানা দেখে আমি একটা কান পালঙ্কের সেই পায়ার ওপরে চেপে পায়াটাকে সে যতটা সম্ভব নাড়বার চেষ্টা করছে। এবার নামিয়ে রাখ, আর একটা পায়া তুলে ধর। আমি যথারীতি তুলে ধরলাম। পর্যায়ক্রমে 4টি পায়াই উত্তোলন এবং পায়াগুলোর গায়ে শঙ্করের কানপাতা ও পায়াগুলো নাড়ানো চলল। হঠাৎ দেখি শঙ্করের চোখে খুশির ঝলক। শঙ্কর বলে উঠল, পেয়েছি। কি পেয়েছিস? একটু ধৈর্য ধর, দেখতে পাবি। তুই খাটের একটা দিক উঁচু করে তুলে ধরে রাখ। ঘরের কোণে একটা কাঠের টুল ছিল, সেটাকে টেনে নিয়ে এলো শঙ্কর। খাটের উঁচু করে ধরে রাখা জায়গাটার নিচে সেই টুলটা সে ঠেলে দিতেই সেটার উপরে আমি রাখলাম খাটটা।
দুটো পায়াই রইল শূন্য। শিশির ছিপি খোলার মতো করে শঙ্কর এবার শূন্যে ঝুলে থাকা একটা পায়াকে উল্টো দিকে ঘোরাতে লাগল। কয়েক প্যাচ ঘুরতেই পায়াটা খাট থেকে আলাদা হয়ে গেল। আর কি আশ্চর্য, দেখা গেল পায়াটা ফাঁপা, আর তার ভিতরে সঞ্চিত রয়েছে মূল্যবান যত হিরে জহরত। খোলা হলো অন্য আরেকটি পায়া, তার ভিতর থেকে বেরোলো সোনার সব অলংকার। এমনই করে 4টি পায়া থেকেই পাওয়া গেল ধনরত্ন। শঙ্কর বলল, আমার অনুমান যদি মিথ্যে না হয় তাহলে এ সবই চোরাই মাল। মালদহের ইংরেজ বাজারের স্বর্ণশিল্পী ব্যবসায়ী মদনলাল পোদ্দারের বাড়ি থেকে যে কয়েক লাখ টাকা মূল্যের গহনাপত্র চুরি গিয়েছিল, এর মধ্যে সে সবের কিছু কিছু থাকাও অসম্ভব নয়। অতঃপর খাটের পায়াগুলোকে সস্থানে পুনরায় এঁটে দিয়ে খাটটি পূর্বে যেমন ছিল সেই অবস্থায় রেখে আমরা চটপট মিলনের কক্ষটি ত্যাগ করলাম। নিজেদের ঘরে পৌঁছে আমি বললাম, সবই তো হলো, কিন্তু হত্যাকারীর হদিশ পাওয়া গেল না। শঙ্কর জবাব দিলে না, কি এক গভীর চিন্তায় মগ্ন সে। আমি আবার বললাম, আচ্ছা শঙ্কর, মিলনের ঘরে এই সব হিরে জহরত লুকোনো আছে, হত্যাকারীর যদি তা জানা থাকতো তাহলে মিলনকে হত্যা করা তার কি প্রয়োজন ছিল? সারা রাত ধরে মিলন হোটেলের ডেস্কের সামনে বসে ডিউটি দিয়েছে, তখন তার ঘর ছিল ফাঁকা, সে তো সহজেই কাজটা হাসিল করতে পারত। শঙ্কর মাথা নাড়তে নাড়তে বলল, না 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 না, তার উদ্দেশ্য ছিল দুটোই, মিলনকে হত্যা এবং লুকিয়ে রাখা হিরে জহরতগুলো আবিষ্কার। যাই হোক, তুই থাক, আমি একটু বেরোচ্ছি। সেদিন বিকেলে পুলিশ মিলনের ঘরটা সিল করে দিয়ে গেল। ঘরের সামনে বসলো 24 ঘন্টার পুলিশ পাহারা। শঙ্কর কোথায় কখন থাকে, কি করে, হদিশ পায়নি। রাতেও অনেক সময় তার পাত্তা থাকে না। জিজ্ঞাসা করলেই উত্তর নেই। একদিন শুধু বললে, আর একটু ধৈর্য ধর, কাজ প্রায় হাসিল করে এনেছি। মনে দুঃখে শেষে আমি চুপ করেই গেলাম। এমনইভাবে 5ম দিন সকালে দেখা গেল মিলনের ঘর থেকে পুলিশ পাহারা ও সিল তুলে নেওয়া হয়েছে। ঘরে শুধু হোটেলের তালা এখন ঝুলছে। তার মানে ও ঘরে পুলিশের আর কোনো কাজ নেই। কিন্তু হোটেলের বোর্ডারদের ওপর, বিশেষ করে মেজর খোসলার ওপর যে পুলিশের তীক্ষ্ণ নজর রয়েছে তা বোঝা গেল। বিকালে শঙ্কর বলল, আজ রাতে বোধহয় শেষ অঙ্কের জবনিকা উঠবে, তৈরি থাকিস। ভেবেছিলাম এ সম্বন্ধে কোনো কথাই শুনব না, কিন্তু মুখ থেকে ফস করে বেরিয়ে গেল, তার মানে হত্যাকারী আজ রাতে ধনরত্নের খোঁজে মিলনের ঘরে আসবে। পুলিশ পাহারা থাকায় এতদিন পারেনি, শুধু আকুপাকু করেছে। চোরাই মাল সব হাতিয়ে যত তাড়াতাড়ি পারা যায় এখান থেকে সরে পড়াই তার মতলব। অবশ্য পুলিশের নজর যে তার ওপর, তা সে এখনো বুঝতে পারেনি। তবুও বলা তো যায় না। জাল পাতা হয়েছে অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং গোপনে। সন্ধ্যে থেকে ইন্সপেক্টর যাদব আমাদের ঘরে এসে আশ্রয় নিয়েছেন, তাও আবার গোপনে। রাত প্রায় 9টা নাগাদ ইন্সপেক্টর যাদবকে মিলনের ঘরে পাঠিয়ে দিল শঙ্কর। তারপর গেলাম আমি, আমাকে অনুসরণ করল শঙ্কর। ঘরের ভেতরের দরজার পাশে সশস্ত্র দাঁড়িয়ে রইলেন ইন্সপেক্টর যাদব। শঙ্করের সঙ্গে একটি আলনার আড়ালে আত্মগোপন করে রইলুম আমি। পুলিশের এক গোয়েন্দা এসে বাইরে থেকে তালাটা আবার ঠিকমতো লাগিয়ে দিয়ে গেল। এই সবই হলো অত্যন্ত গোপনে। আলো নেই, জমাট অন্ধকার বন্দী হয়ে রয়েছে ঘরের 4 দেওয়ালের মধ্যে। আর সেই অন্ধকারের মধ্যে হাবুডুবু খেতে খেতে ধৈর্যের পরীক্ষা দিচ্ছি আমরা 3টি প্রাণী। হোটেলের কর্মব্যস্ততার কোলাহল ক্ষীণতর হতে হতে একসময় মিলিয়ে গেল, সব নিস্তব্ধ হয়ে গেল। সেকেন্ড পেরিয়ে মিনিট, মিনিট পেরিয়ে ঘন্টা, অবশেষে ঘন্টার পর ঘন্টা অতিক্রম হয়ে যায়। আমি এক সময় ধৈর্য হারিয়ে শঙ্করের কানে কানে বললাম, না, বৃথা চেষ্টা করা হচ্ছে। উত্তরে শঙ্করের একখানা হাত
শুধু আমার হাতের ওপর পড়ল। হঠাৎ আমার দৃষ্টি ছুঁয়ে যায় ঘরের দরজার দিকে। দরজা খোলার শব্দ হচ্ছে। পরক্ষণে দেখা যায় ধীরে ধীরে ফাঁক হয়ে যাচ্ছে বন্ধ দরজাটি। তারপর ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করলো এক ছায়ামূর্তি। পরক্ষণে তার হাতে টর্চ জ্বেলে ওঠে আর ওটা স্থির হয় খাটের ওপর। ঘরের আলোটা এবার জ্বেলে দিন ইন্সপেক্টর যাদব। শঙ্করের বজ্র কঠিন কণ্ঠস্বর শোনা গেল। ইন্সপেক্টর যাদব সুইচ টিপতেই আলোয় ভরে ওঠে পুরো ঘরটা। আমি আগাগোড়ায় সন্দেহ করেছিলাম মেজর খোসলাকে, কিন্তু এ কি আশ্চর্য! কোথায় মেজর খোসলা? ঘরের মধ্যে হতবম্বের মতো দাঁড়িয়ে রয়েছেন সচকিত ভানুমতী দেবী। কিন্তু এই দৃশ্য মাত্র কয়েক মুহূর্তের জন্য। ভানুমতির ভেলকি শেষ করে দিল শঙ্কর চৌধুরী। পলকের মধ্যে তার উপর ঝাঁপিয়ে পড়ে শঙ্কর তার মাথার উপর থেকে চুল খুলে নিল। আসুন মিস্টার যাদব, এর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে মিলন ওরফে অতীশ দাসের এক সময়ের সঙ্গী ও বর্তমানে তার হত্যাকারী সুরজিৎ ঘোষ। লালবাজার থেকে একসময় 6 কাটা বিজ্ঞাপন প্রচার করে জানিয়ে দেওয়া হয়েছিল যে সুরজিৎ ঘোষের শরীরের বিশেষত্ব দুটো পায়ের বুড়ো আঙ্গুল দুটো পায়ের আঙ্গুল দুটোর সঙ্গে জোড়া। সেটা এখন আপনি মিলিয়ে দেখে নিতে পারেন। হ্যাঁ, ভানুমতী দেবীর ছদ্মবেশের আড়াল থেকে বেরিয়ে এসেছে সুরজিৎ ঘোষী। অদ্ভুত মেকআপ বলতে হবে। সুরজিৎকে হাতকড়া পরিয়ে দেওয়া হলো। প্রথমে সে কোনো কথার জবাবই দেয় না। শঙ্কর পকেট থেকে বের করল 2খানা ফটো, একখানা সুরজিতের, অপরখানা অতীন দাসের। বলল, লালবাজার থেকে আনিয়ে নিতে হয়েছে দুটো। কি এবার কথা বলবে তো? সুরজিৎ বোধ হয় এবার বুঝতে পারল চুপ করে থাকা বৃথা, তাই সে বলল, প্রথমে অতীন দাসই আমাকে খুন করতে চেয়েছিল। আমাকে গুরুতরভাবে জখম করে নির্জন জঙ্গলের ধারে একটা নদীর পাড়ে ফেলে রেখে এসেছিল সে। চোরাই মালের ভাগ বাটোয়ারা নিয়ে ঝগড়া বেঁধেছিল নিশ্চয়ই। সব কিছু একলাই নিয়ে নিতে চেয়েছিল অতীন। ভেবেছিল আমি মরে গেছি বা শিগগিরই মরে যাব। হয়তো আমি সেখানে মরেই পড়ে থাকতাম। দূর গ্রামের এক চাষি আমাকে সেখানে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে তুলে নিয়ে যায় তার কুটির ঘরে। অতীন লুকিয়ে পড়েছিল, পালিয়ে বেড়াচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত পরদিন সকালে ব্রিজমোহন বাবু তার ঘরে আমাদের ডেকে পাঠালেন। ঘরের মধ্যে আমি, শঙ্কর, ব্রিজমোহন বাবু ও ইন্সপেক্টর যাদব বসে চা পান করছি। শঙ্কর বলতে লাগলো, খুব সম্ভব যখন অতীন দাস আর সুরজিৎ ঘোষ সামরিক বিভাগে চাকরি করত, তখন সুযোগ সুবিধে মতো তারা দুজনে মিলে চুরি ডাকাতি করে বেড়াতো এখানে ওখানে। সেই জন্যেই তাদের দুজনকে সামরিক বিভাগ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল কিনা তা বলতে পারব না। মনে হয় সামরিক বিভাগ থেকে ছাঁটাই হবার পর কোনো দুর্ঘটনায় সুরজিতের পায়ের আঙ্গুলের ওই অবস্থা হয়। সে যাই হোক, লুটের মালপত্র নিশ্চয়ই কোনো এক গোপন স্থানে তারা লুকিয়ে রেখে দিত। পরে সেসব জিনিস নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করার সময় বাঁধে ঝগড়া, আর তারপর মারামারি। অতীন দাস সুরজিৎ ঘোষকে মৃতপ্রায় অবস্থায় জঙ্গলের ধারে ফেলে রেখে চুরি করা হিরে জহরত গহনাদি নিয়ে সরে পড়ে। তার ধারণা হয়েছিল সুরজিৎ মারা যাবে, কিন্তু সুরজিৎ বেঁচে গেল। সে চলল এবার প্রতিশোধ নিতে। একটু থেমে শঙ্কর আবার শুরু করে, ইতিমধ্যে অতীন দাস তার নাম পাল্টে হয়েছে মিলন। ঘুরতে ঘুরতে সে এসে পৌঁছলো এখানে। কখন কার নজরে পড়ে যাবে এই ভেবে সে বড় বড় পরিচিত শহর এড়িয়ে চলত। পুলিশ তাকে খুঁজছে সে জানত, তাই অত্যন্ত মনোযোগ দিয়ে খবরের কাগজে শুধু তাদের খবরটাই খুঁজে বেড়াত। আর মনে মনে আশা করত এমন এক সময় আসবে যেদিন পুলিশ হাল ছেড়ে দেবে এবং অতীন দাস বা সুরজিৎ ঘোষের নাম আর কখনো কোথাও উচ্চারিত হবে না। সেদিনের অপেক্ষায় ছিল সে।
চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে শঙ্কর বলে চলে, সুরজিৎ ঘোষ সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পর অতীন দাসের সন্ধানে যত্রতত্র ঘুরে বেড়াতে লাগলো। শেষ পর্যন্ত অতীনের সে দেখা পেল এখানে, এই হোটেলে। নিজেকে ছদ্মবেশের আড়ালে রেখে সুরজিৎ ঘোষ অতঃপর সুযোগের সন্ধানে রইল। কি নিপুণভাবে এক বৃদ্ধার ছদ্মবেশে দিনের পর দিন আপনাদের সকলের চোখে ধুলো দিয়ে সে ঘুরে বেরিয়েছে, তা তো আপনারা দেখলেনই। অতীন ধরতে পারেন, অথচ সুরজিৎই ছিল তার এক সময়ের অন্তরঙ্গ সাথী। এখানে কাপা কাপা ভাঙ্গা গলায় অতীন দাসের সঙ্গে আলাপ জমিয়ে তুলেছিল ভানুমতী দেবী রূপে সুরজিৎ ঘোষ। এখন অনুমান করে নিতে আপনাদের নিশ্চয়ই অসুবিধে হবে না যে সুরজিৎ ঘোষ অতীন দাসের কাছ থেকে চোরাই জিনিসগুলোর হদিশ জেনে নেওয়ার চেষ্টা করত। তাতে কিছুটা সফল সে বোধহয় হয়েছিল। সে অনুমান করেছিল চোরাই মাল অতীন দাস এখনো পর্যন্ত কাটছাড়া করেন, কারণ ইংরেজ বাজারের পোদ্দারের চুরি যাওয়া হিরে জহরতের লিস্ট পুলিশের হাতে থাকা স্বাভাবিক। তাই সেসব জিনিস বাজারে বিক্রি করতে গেলে হাতে নাতে ধরা পড়ার আশঙ্কা রয়েছে। সুরজিৎ ঘোষের অনুমান মিথ্যে হয়। সবকিছু লুকোনো ছিল অতীন দাসের ঘরে, কিন্তু অতীন দাস এমন কৌশলে সেসব জিনিস লুকিয়ে রেখেছিল যার ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে সেখান থেকে সেগুলোকে উদ্ধার করে নিয়ে চম্পট দেওয়া সুরজিৎ ঘোষের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। অবাক হয়ে শুনছিলাম আমরা। ব্রিজমোহন বাবু হঠাৎ প্রশ্ন করে বসলেন, আচ্ছা মিস্টার চৌধুরী, ভানুমতী দেবীকে আপনি সন্দেহ করেছিলেন কেন? মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে অতীন দাসের প্রায় মুখের কাছে নেমে এসেছিল সুরজিতের মুখ, এবং সে হয়তো নিজেকে বাঁচাবার জন্য চেষ্টা করেছিল। তাই হয়তো অতীনের হাতে ক্রিম আর ট্যালকম পাউডারের গন্ধ বা চিহ্ন ছিল। সেটাই এক্ষেত্রে সন্দেহ জাগাবার পক্ষে যথেষ্ট। সুরজিতের পায়ের বুড়ো আঙ্গুল দুটো পাশের আঙ্গুল দুটোর সঙ্গে জোড়া, কিন্তু সেই আসল সত্যটা লুকোবার জন্যে দু পায়ের সব আঙ্গুলি আঠা দিয়ে পরস্পরের সঙ্গে জুড়ে মোজা পরে ঘুরে বেড়াতো সে। একটা থপ থপ আওয়াজ শোনা যেত তাতে। অতীন দাস ভয় পেত সেই শব্দ শুনে, কারণ সে জানে সুরজিৎ ঘোষও হাঁটত প্রায় ওইভাবে। তবে সেদিক দিয়ে অতীন দাস ছিল নিঃসংশয়। সুরজিতের হাতে ছিল বড় একটা কাটা দাগ, তাই সে সব সময় গ্লাভস পরে থাকত। এখানকার আবহাওয়া অত্যন্ত শীতল, তাই ভানুমতির মতো বৃদ্ধা যদি দু হাতে গ্লাভস পরে থাকে তাতে সন্দেহ করার কি আছে? অতীন খবরের কাগজ থেকে যে সব খবর কেটে রেখে দিয়েছিল সেগুলো অবশ্যই এ ব্যাপারে আমাকে যথেষ্ট সাহায্য করেছে। অতএব এভাবেই আমি আবিষ্কার করেছি খুনির ঠিকানা। অসংখ্য ধন্যবাদ শঙ্কর বাবু, আপনি খুনিকে বের করে আমাকে বাঁচালেন। আপনি না থাকলে আমাদের এই রহস্যের জাল উদ্ঘাটন করা আমাদের পক্ষে খুব মুশকিল হয়ে যেত। আরে না না, আমি তো শুধু আমার কর্তব্য করেছি। আচ্ছা, তাহলে আজ এবার উঠি। চলো হে, ছুটি তো শেষ, এবার বাড়ি ফেরা যাক নাকি? আমি হাসতে হাসতে চেয়ার ছেড়ে উঠে পড়লাম।